আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একটি পার্ট, ফ্যাক্টর অফ প্ল্যান্ট ইকোলজি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্ল্যান্ট ইকোলজি জিনিসটা কি। তার আগে আমরা জানব যে ইকোলজি জিনিসটা কি। তো ইকোলজি বা বাস্তুবিদ্যা বলতে বোঝায় যে একটা জীব, তার সঙ্গে তার যে পরিবেশের যে আন্তঃক্রিয়া, সেটাকেই বলছে তার বাস্তুতন্ত্র। এবার এই ইকোলজিরই একটি পার্ট হচ্ছে প্ল্যান্ট ইকোলজি, যেখানে একটি উদ্ভিদের বৃদ্ধি, বন্টন, উদ্ভিদের সঙ্গে অন্যান্য জীব বা প্রাণীদের যে আন্তঃসম্পর্ক, পরিবেশের ওপর উদ্ভিদের প্রভাব ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এবার কিছু নিয়ন্ত্রক রয়েছে যারা এই ইকোলজি বা উদ্ভিদের এই বৃদ্ধি, বন্টন বা অন্যান্য বিষয়ের উপর যে উদ্ভিদের প্রভাব, এইগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটা কোনো একটি পার্টিকুলার ফ্যাক্টর নয়, বরং একাধিক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে একত্রে ইকোলজিক্যাল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলা হয়ে থাকে। এই সমস্ত ফ্যাক্টরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো লাইট, হিট, উইন্ড, টপোগ্রাফি ইত্যাদি। এবার এই সমস্ত ফ্যাক্টরগুলো কিভাবে একটা প্ল্যান্ট ইকোলজিকে নিয়ন্ত্রণ করে সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আসছে লাইট। আমরা জানি আলো উদ্ভিদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ উদ্ভিদের যে বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো সংঘটন, পাশাপাশি উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদন, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন ইত্যাদির ক্ষেত্রে আলোর একটা ভূমিকা রয়েছে। এছাড়া উদ্ভিদের যে পত্ররন্ধ্র, তা খোলা বা বন্ধ হওয়া, এটাও কিন্তু অনেকটা আলোর ওপরে নির্ভর করে। এছাড়া আমরা দেখতে পাই যে এই আলোর ওপর ভিত্তি করে উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে হেলিওফাইট উদ্ভিদ, যারা আলোর উপস্থিতিতে জন্মায় এবং বৃদ্ধি লাভ করে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সূর্যমুখী, নয়নতারা, শাল, সেগুন ইত্যাদি। আর এক ধরনের উদ্ভিদ রয়েছে যারা আলোর উপস্থিতি ছাড়াই ছায়ায় জন্মায়, সেই সমস্ত উদ্ভিদদেরকে বলা হয় স্কিওফাইট উদ্ভিদ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো পান, শিমুল ইত্যাদি। এরপর নেক্সট ফ্যাক্টর আসছে হিট বা তাপ। আমরা জানি উদ্ভিদের বৃদ্ধি, বন্টনের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। সাধারণত 6 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে আদর্শ। এর থেকে বেশি বা কম তাপমাত্রা উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক হয় না। এবার এই যে তাপ, এটাও কিন্তু উদ্ভিদের উপর বিভিন্ন ধরনের প্রভাব আমরা দেখতে পাই। যেমন আমরা উদ্ভিদের যদি বিপাকীয় ক্রিয়া দেখি, তার উপরও তাপমাত্রার একটা প্রভাব রয়েছে, কারণ উদ্ভিদের বিপাকীয় ক্রিয়া নির্ভর করে উৎসেচকের উপর। আর এই উৎসেচকের কার্যগুলো পরোক্ষভাবে ডিপেন্ডেবল তাপের উপর। ফলে পরোক্ষভাবে তাপ উদ্ভিদের যে বিপাকীয় ক্রিয়া, সেখানে একটি প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, যদি উদ্ভিদের ফুল ফোটা দেখি, সেক্ষেত্রে অনেক উদ্ভিদ রয়েছে যারা তাপমাত্রায় তাদের ফুল ফোটে। এছাড়া উদ্ভিদের বৃদ্ধি বা বিকাশেও একটা তাপ ভূমিকা পালন করে। পাশাপাশি আমরা যদি বিভিন্ন অঞ্চলে উদ্ভিদের বন্টন দেখতে চাই, তো সেক্ষেত্রেও এই যে তাপ, সেটা একটা প্রভাব ফেলে। অর্থাৎ আমরা যদি মেরু অঞ্চলে দেখি, সেখানে তাপমাত্রা কম, তো সেখানে আমরা এক ধরনের উদ্ভিদ দেখতে পাবো। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে সেখানে এক ধরনের উদ্ভিদ দেখা যাবে। আবার যদি মরু অঞ্চলে দেখতে যাই, তো সেখানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেখানে আমরা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখতে পাবো। ফলে বন্টনের ক্ষেত্রেও তাপ একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। এবার ডি ক্যান্ডোলে বলে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি তাপের উপর ভিত্তি করে উদ্ভিদকে 4 ভাগে ভাগ করেছিলেন: মেগাথামস,
মেসোথার্মস, মাইকোথার্মস এবং হেকিস্টোথার্মস। মেগাথার্মস উদ্ভিদ বলতে সেই সমস্ত উদ্ভিদদেরকে বোঝায় যারা উচ্চ তাপমাত্রায় জন্মায়, যেমন নিরক্ষীয় অঞ্চলে আমরা এই ধরনের উদ্ভিদ দেখতে পাবো। মেসোথার্মস উদ্ভিদ যাদের 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যারা জন্মায়, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে এই ধরনের উদ্ভিদ দেখা যায়। মাইক্রোথার্মস বলতে যাদের জন্মানোর ক্ষেত্রে তাপমাত্রা কম প্রয়োজন হয়, 12 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা এই মাইক্রোথার্মস প্রজাতির উদ্ভিদ দেখতে পাবো। আর নেক্সট আসছে হেকিস্টোথার্মস, অর্থাৎ মেরু অঞ্চল, যেখানে 10 ডিগ্রির কম টেম্পারেচার, সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায়। নেক্সট আসছে উইন্ড। একটা উদ্ভিদের ওপর বায়ু কিন্তু একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে, কারণ কোনো একটা অঞ্চলের মধ্য দিয়ে বায়ু যখন প্রবাহিত হয়, বায়ুর মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে, যেটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিপাত, এটা কিন্তু উদ্ভিদের পক্ষে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এছাড়া যেখানে উদ্ভিদ কম থাকে সেখানে বায়ুর ফলে ক্ষয়কার্য হয়। উদ্ভিদের পোলেন ট্রান্সফার, সেক্ষেত্রেও বায়ু কিন্তু একটা সাহায্য করে, ফলে উদ্ভিদের বংশ বিস্তারে বায়ু একটা ভূমিকা পালন করে। এরপর নেক্সট ফ্যাক্টর আসবে টোপোগ্রাফি। টোপোগ্রাফি মানে হচ্ছে ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন আমরা উচ্চতা, ভূমির ঢাল, ঢালের অভিমুখ ইত্যাদি। আমরা যদি উচ্চতা দেখি, তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা জানি যে তাপমাত্রা, বৃষ্টিপাত এগুলোর পরিবর্তন ঘটে, ফলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, ফলে এটা একটা নিয়ন্ত্রকের কাজ করে। ভূমির ঢাল, সেটাও আমরা দেখি যে পর্বতের দুটো ঢাল থাকে, একটা অনুপাত এবং একটা প্রতিপাত। তো অনুপাত অঞ্চলে বৃষ্টিপাত কম হয় বা প্রতিপাতে বেশি হয়, সেখানে একটা তারতম্য দেখা যায়। এছাড়া ঢালের যে অভিমুখ রয়েছে তার ওপরেও আমরা দেখতে পাই যে উদ্ভিদের যে বন্টন, সেটা এটা নিয়ন্ত্রণ করে। এছাড়া আমরা যদি ঢালের তীব্রতা দেখি, তো ঢালের তীব্রতাও কিন্তু একটা উদ্ভিদের বন্টনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। কারণ আমরা যদি দেখি যে পার্বত্য অঞ্চলে যেখানে খাড়া ঢাল হয় সেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, আবার যেখানে মৃদু ঢাল হয় সেখানে কিন্তু সেইভাবে লম্বভাবে কিরণ দেয় না। ফলে দুটো অঞ্চলের মধ্যে কিন্তু উদ্ভিদের একটা পার্থক্য দেখে। তো এগুলোই ছিল আজকের প্ল্যান্ট ইকোলজি।